আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। সংবাদে এছাড়াও থাকছে ঘর ভাঙছে বাংলা সিনেমার সুপারহিট নায়িকা মাহির, বললেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা বড় ব্যর্থতা। এবার বিস্তারিত সংবাদ। নানা নাটকীয়তার পর অবশেষে জামিনে মুক্ত হলেন সাংবাদিক রোজিনা ইসলাম। মুক্তির পর অসুস্থ রোজিনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় কারাগারে থাকা রোজিনা ইসলামকে ৫,০০০ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা রাখার শর্তে জামিন দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। জুবাইর সানিকে সাথে নিয়ে মায়দুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। যার মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন সাংবাদিক সমাজসহ নানা শ্রেণী পেশার মানুষ, সেই আলোচিত সাংবাদিক রোজিনা ইসলাম অবশেষে মুক্তি পেলেন। রোববার বিকেলে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের মামলার দেশের প্রথম আসামি। এ সময় রোজিনাকে ফুল দিয়ে বরণ করে নেন তার পরিবার, সহকর্মী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ। প্রায় এক সপ্তাহ কারাবাসে বেশ অসুস্থ লাগছিল তাকে। অসুস্থতা বোধ করায় রোজিনা ইসলামকে রাজধানীর একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। এর আগে দুপুরে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের মামলায় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন আদালত। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিলহার আদালত এ আদেশ দেন। রোজিনা ইসলামের আইনজীবী জানান, আদালতে জামিন চাইলে পাসপোর্ট জমা দেওয়ার শর্ত দেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তা মেনে নেওয়ার পরেই রোজিনা ইসলামের জামিনের আদেশ দেন আদালত। যদি এই আসামি বিজ্ঞ আদালতে পাসপোর্ট জমা দেয়, তাহলে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তাকে জামিন মঞ্জুর করলে রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি নাই। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে ৫,০০০ টাকার মুচলেকায় আসামি রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেছেন। রাষ্ট্রপক্ষ থেকে এই জামিনের ব্যাপারে আমরা কনসিডার করার কথা বলেছি এবং বলেছি যে যদি এই আসামি তার পাসপোর্ট যদি আদালতে সাবমিট করে বিদেশে যদি না যায়, তাহলে তাকে অন্তর্বর্তীকালীন জামিন যেতে পারে, সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি নাই। এ সময় প্রথম আলোর পক্ষ থেকে বলা হয়, ন্যায় বিচার পেয়েছেন তারা, জয় হয়েছে সাহসী সাংবাদিকতার। বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকেরা, রিপোর্টাররা, টেলিভিশন কর্তৃপক্ষ, বাংলাদেশের প্রিন্ট মিডিয়া, বাংলাদেশের অনলাইন মিডিয়া আমাদের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে, আমাদের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধানে প্রদত্ত সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনারা যে সংহতি দেখিয়েছেন, তাতে আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই। এই কাজটা আপনারা করেছেন। পেশাগত দায়িত্ব পালনকালে রোজিনা ইসলামকে ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ৬ ঘন্টা আটকে রেখে হেনস্থা শেষে শাহবাগ থানায় করা মামলায় তাকে কারাগারে পাঠান আদালত। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে আদালত যে সম্পূর্ণ স্বাধীন তা প্রমাণ হয়েছে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এর মাধ্যমে ভবিষ্যতে সব ভুল বোঝাবুঝি অবসানের আশা তথ্যমন্ত্রীর। এদিকে সাংবাদিকদের সুরক্ষায় গণমাধ্যম কর্মী আইনের জন্য প্রস্তাব চেয়েছেন আইনমন্ত্রী। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের জামিন এবং মামলা প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের ৫টি সংগঠনের নেতারা আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আইনমন্ত্রী বলেন, মামলা প্রত্যাহারের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের না, তবে সবাইকে তদন্তের উপর আস্থা রাখতে হবে। সাংবাদিক সুরক্ষা আইন এবং গণমাধ্যম কর্মী আইন, এই দুটোরই যদি ড্রাফট এবং একটা ফরওয়ার্ডিং লেটার দিয়ে আপনারা আমার আইন মন্ত্রণালয়ে পাঠান, আপনারা জানেন যে আমি তথ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে, বিকজ দ্যাট ইজ দ্য লাইন মিনিস্ট্রি। এদিকে নিজ বাসভবনে এক আলোচনায় ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে আদালত সম্পূর্ণ স্বাধীন হিসেবে প্রমাণ হয়েছে। সাংবাদিক রোজিনা ইসলাম জামিন পেয়েছেন, আপনারা জানেন। এর মধ্যে তার জামিন মঞ্জুরের মধ্য দিয়ে প্রমাণিত হলো বাংলাদেশে আদালত স্বাধীন এবং সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করে না।
সচিবালয়ে সাংবাদিক নেতারা তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী বলেন, রোজিনা ইসলামের সঙ্গে অন্যায় আচরণ হয়ে থাকলে সেটিও তদন্তে বেরিয়ে আসবে। জামিন হওয়ার পর সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হবে এবং আপনারা আপনাদের যে মনের ক্ষোভ সেটি আপনারা ইতিমধ্যে প্রকাশ করেছেন, সুতরাং প্রত্যেকে আবার আগের মতো কাজে ফেরত যাবেন। সাংবাদিক ও গণমাধ্যম সুরক্ষা আইন দ্রুত কার্যকরের দাবি জানান সাংবাদিক নেতারা। সুরক্ষা আইনটি এই কারণের জন্য শুধুমাত্র যে আমরা আমাদের প্রফেশনাল ডিউটি পালন করতে আমরা সুরক্ষা চাচ্ছি তা নয়, আমরা যেখানে কাজ করি কর্মস্থল সেখানেও কিন্তু আমাদের সুরক্ষা প্রয়োজন। সচিবালয়ে আমাদের যে বন্ধুরা কাজ করেন, বাইরে থেকে আসেন বা ভিতরে কাজ করেন, তারা যাতে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এই রোজিনার ঘটনার প্রেক্ষিতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেই দিকে অনুরোধ জানাচ্ছি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। দর্শক, গেল 15 মে নিখোঁজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ছাত্র হাফিজুর রহমানের মরদেহ উদ্ধারের পর ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ছেলে হাফিজুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শেষ সেমিস্টারের ছাত্র ছিলেন। এ ব্যাপারে আরও জানাতে ঢাকা মেডিকেল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AR বাদল। ঘটনা সম্পর্কে বিস্তারিত আরও কিছু জানতে পেরেছেন কিনা, তার মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ কি বলছে জানাবেন। সাদিয়া, আমরা জানতে পেরেছি যে তাকে আসলে গলায় ছুরিকাঘাত করা এরকম একটি আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল, পুলিশই তাকে ভর্তি করিয়েছিল, এটি আমরা জেনেছি। কিন্তু ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা বলছেন যে অনেকেই বলছেন যে আসলে আত্মহত্যা করেছেন তিনি নিজেই গলায় ছুরি চালিয়ে, তো এরকম একটি কথা শোনা যাচ্ছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন যে না, সে এরকম করতে পারে না, এই ঘটনার তারা সুষ্ঠু তদন্ত চেয়েছেন। তো এখানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তার কাছে জানতে চাইবো যে হাফিজুর রহমান সম্পর্কে বা তার এই ঘটনা সম্পর্কে আপনারা কি চাচ্ছেন? হাফিজুর রহমানের বিষয়টি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। আমরা কখনোই ভাবিনি যে এইরকম একটি বিষয়ে কথা বলতে হবে আপনাদের সাথে। তো হাফিজুর রহমানের যে মর্মান্তিক লাশটি আমরা পেয়েছি এবং হাফিজুর রহমান লাশ হওয়ার পিছনে যে কারণ তার একটি সুষ্ঠু তদন্ত চাই এবং সুষ্ঠু তদন্তের ভিত্তিতে যে হয় এবং এটার পিছনে কারা দোষী তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ আপনাকে। কিন্তু পুলিশ বলছিলেন, শাহবাগ থানার ওসি মামুনুর রশিদ, উনি বলছিলেন যে এই হাফিজুর রহমান 15 মে উনি রমনা চত্বর এলাকায় গলায় যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে সেই অবস্থায় তিনি দৌড়াদৌড়ি করছিলেন এবং বলছিলেন আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। তো তারপরে পুলিশই তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করে এবং বলছিলেন যে উনি ভর্তি হতে চাননি। পরে পুলিশ খোঁজ নিয়ে জেনেছেন যে একজন ডাবালার কাছ থেকে দা নিয়ে তিনি নিজেই গলায় চালিয়ে দিয়েছেন এবং এরকম তথ্য পুলিশ পেয়েছেন। কিন্তু পুলিশ বলছেন যে আমরা আসলে আলামত পরীক্ষা করব এবং সিআইডির কাছ থেকে সিআইডির মাধ্যমে ফরেনসিক যে টেস্টগুলো আছে সেগুলো করে তারপরে তথ্য উদ্ঘাটন করে যে আসলে এই ঘটনাটা কি ঘটেছিল সেগুলো পুলিশ বের করার চেষ্টা করবেন। তো মরদেহ এই মুহূর্তে তার গ্রামের বাড়িতে কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হয়েছে, কসবার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো সেখানে তার দাফন সম্পূর্ণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এখানে এসেছিলেন এবং তিনিও গণমাধ্যমকে জানিয়েছেন যে পুলিশ এটি সুষ্ঠু তদন্ত করলে আসলে বোঝা যাবে কি হয়েছিল হাফিজুরের ঘটনার বিষয়টিতে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সাদিয়া, ধন্যবাদ বাদল। দর্শক, ঢাকা মেডিকেল থেকে জানাচ্ছিলেন AR বাদল। চলমান লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। বিধিনিষেধ বলবৎ থাকবে 30 মে পর্যন্ত। তবে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলবে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন। এছাড়া রেস্টুরেন্টে বসে খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাজি। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু হারে ঊর্ধ্বগতি ঠেকাতে গত 5 এপ্রিল সারা দেশে প্রথম দফা লকডাউন ঘোষণা করে সরকার। 1 সপ্তাহ পর 14 এপ্রিল থেকে শুরু হয় সর্বাত্মক লকডাউন। সরকারি বেসরকারি অফিস ও গণপরিবহন বন্ধ সহ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে সরকার। এরপর লকডাউনের মেয়াদ কয়েক দফা বাড়লেও কিছু কিছু বিধিনিষেধ শিথিল করা হয়। এবার চলমান বিধিনিষেধ 30 মে পর্যন্ত বাড়ানো হলেও সব ধরনের গণপরিবহন চলাচলের ওপর থেকে বিধিনিষেধ সরিয়ে নেওয়া হলো। ফলে 50 দিন পর 24 মে থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চালাতে পারবে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন। যেহেতু অনেকদিন থেকে এই আন্তজেলা
আপনার সহ সব পরিবহন যেগুলো চালু সেটা কিন্তু বন্ধ ছিল অনেকদিন থেকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা যে আপাতত আমরা 1 সপ্তাহের জন্য দিয়েছি, আমরা পর্যবেক্ষণও করতে পারবো যে সকলে এটা মানছে কিনা বা মানার বিষয়টি, এবং এটিতে আমাদের কি অবস্থা হয় সেটিও আমাদের দেখার বিষয়। আগে হোটেল রেস্তোরাঁ সহ খাবার দোকানে বসে খাওয়া নিষিদ্ধ থাকলেও এখন থেকে অর্ধেক আসনে বসে খাবার খাওয়া যাবে। এটা কিন্তু আমরা সবসময় পর্যবেক্ষণ করছি এবং সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করছি বলে এখনো তুলনামূলকভাবে আমরা এটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। চলমান বিধিনিষেধের বেশিরভাগ শিথিল করলেও মাস্ক পরা ও সরকারি অফিস বন্ধই থাকছে। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। ঈদের পর থেকে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগী। একদিনে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 1354 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7,89,080 জন। তবে গতকালের চেয়ে কমেছে মৃতের সংখ্যা। একদিনে আরও 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,376 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব তথ্য জানানো হয়। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ঘনীভূত হয়ে পরবর্তীতে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপটির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপটি বর্তমানে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 700, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 625, মোংলা সমুদ্র বন্দর থেকে 710 ও পায়রা সমুদ্র বন্দর থেকে 655 কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার। বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজকের মধ্যে উপকূলে ফিরে আসার আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস। বাংলাদেশ যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত। আর আধুনিক প্রযুক্তির কারণে আসন্ন ঘূর্ণিঝড় নিয়েও সব ধরনের সতর্কতা নিয়েছে সরকার। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। শরীয়ত খানের রিপোর্ট। পুলিশ, আনসার তাদেরকে মুজিববর্ষ উপলক্ষে নানা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন। বিভিন্ন অবকাঠামো উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে 110টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, 30টি বন্যা আশ্রয় কেন্দ্র, 30টি জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র ও 5টি মুজিব কেল্লার উদ্বোধন এবং 50টি মুজিব কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। 50টি মুজিব কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করছি। পরে বক্তব্যে দুর্যোগ মোকাবেলায় নিজেদের সক্ষমতার কথা তুলে ধরেন সরকার প্রধান। মানুষের পাশাপাশি গবাদি পশু পাখির কথা চিন্তা করে নতুন আশ্রয় কেন্দ্রগুলো করা হচ্ছে বলে জানান তিনি। আরেকটা ঘূর্ণিঝড় কিন্তু আসছে, আর সেটা কেবল তৈরি হচ্ছে, কত দূর যাবে এখন আধুনিক প্রযুক্তির কারণে আমরা অনেক আগে থেকে জানতে পারি। আর সে বিষয়ে যথেষ্ট সতর্কতা ইতিমধ্যে আমরা নিতে শুরু করেছি। ইনশাল্লাহ এটা আমরা সতর্ক থাকব। দুর্যোগের সময় যে কোনো অবস্থা মোকাবেলা করা সেটা আমরা করছি। মুজিব কেল্লাগুলো উন্নত মানের করে সেখানে একদিকে যেমন মানুষও আশ্রয় নিতে পারবে, আবার গৃহপালিত পশু সেগুলোও যেন আশ্রয় নিতে পারে তার ব্যবস্থাটাও রাখা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় তথ্য কেন্দ্রগুলোকে আরো আধুনিক করে গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা 13টা উপকূলীয় জেলায় স্যাটেলাইট টেলিফোনের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাচ্ছি যে আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে এরা একটু ক্ষমতা বাড়িয়ে পুরো বাংলাদেশটাই যেন এর আওতায় আসে এবং এর মাধ্যমে যেন দ্রুত খবর পৌঁছানো যায়। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। স্বাস্থ্যবিধিগুলি মেনে আপনারা চলবেন, অর্থাৎ মাস্ক পরে নেওয়া, এমনকি যারা টিকা নিয়েছেন তাদেরকেও আমি বলবো যে মাস্ক পরা, হাত পরিষ্কার করা, নিজের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজেকে সুরক্ষিত রাখবেন এবং আমরা যেন এই দুর্যোগটাও মোকাবেলা করে এগিয়ে যেতে পারি। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মাঝে মধ্যে মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করেও সরকারকে এগোতে হচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুনির্দিষ্ট লক্ষ্য আদর্শ নিয়ে চললে অবশ্যই বাংলাদেশের মানুষকে কেউ কখনো দাবি রাখতে
পারবেন, এটা আমরা বিশ্বাস করি। শরীয়ত খান, RTV, ঢাকা। আর সে কারণে বাংলাদেশি পাসপোর্টের নিষেধাজ্ঞা থেকে ইসরায়েলের নাম তুলে দেয়ায় এখন থেকে দেশটিতে ভ্রমণ করা গেলেও পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বলছে বিষয়টি প্রশাসনিক হলেও কূটনৈতিক নয়। আর এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলছেন, চলমান পরিস্থিতি বিবেচনায় বিষয়টি আলোচনায় আসলেও আনুষ্ঠানিকভাবে বিশ্বের কাছে স্পষ্ট করা উচিত। মারুফ রেজার রিপোর্ট। পাসপোর্টে একসময় লেখা ছিল তাইওয়ান, দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল ছাড়া পৃথিবীর সব দেশে বাংলাদেশিরা যেতে পারবেন। পরিবর্তিত পরিস্থিতিতে প্রথম 2 দেশ বাদ পড়ে, নিষেধাজ্ঞা জারি থাকে কেবল ইসরায়েলের বেলায়। সম্প্রতি নতুন ইলেকট্রনিক বা ই পাসপোর্ট থেকে তুলে দেওয়া হয়েছে ইসরায়েলের নামও, যার সিদ্ধান্ত হয়েছে 6 মাস আগে মেশিন রিডেবল পাসপোর্ট MRP থেকে ই পাসপোর্ট করার সময়। এখন বলা হচ্ছে পাসপোর্টকে আধুনিক মানে নিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশ স্বাধীনের পর থেকেই ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ। তাই পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে পাসপোর্টে পরিবর্তন আসলেও ইসরায়েলের ইস্যুতে সরকারের নীতির পরিবর্তন হয়নি। এটা জাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে একটা রুটিন ওয়ার্ক হয়েছে। হোম মিনিস্ট্রি পাসপোর্ট ইস্যু করে, এই পাসপোর্টে এটা খুব সমস্যা, এই সিলেক্টটা মারা, সেই কারণে এটা ওঠানো হয়েছে। বাট ইট ডাজ নট এফেক্ট বাংলাদেশ ফরেন পলিসি এট অল। এইটা ইজ নট এন ইন্ডিকেশন অফ এনি চেঞ্জ in the foreign policy of Bangladesh. এই পররাষ্ট্র বিশ্লেষক মনে করেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের কারণেই বিষয়টি সামনে এসেছে, তবে এতে খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে না। এমন সময় হয়েছে তাতে হয়তো বড় আকারে একটা আন্তর্জাতিক নিউজ হয়ে গেছে এবং কোনো সন্দেহ নেই, যেহেতু একাধিক আরব দেশ স্বীকৃতি দিয়েছে কয়েক মাস আগে, সেটা অনেকেই হয়তো ভাবছে যে বাংলাদেশও বুঝি পরিবর্তন করলো। শব্দটা উঠিয়ে দেওয়ার মানে না যে বাংলাদেশ স্বীকৃতি দিল। সিদ্ধান্ত প্রশাসনিক বা কূটনৈতিক যাই হোক না কেন, সেটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরাটাই যৌক্তিক হবে বলে মনে করেন ডক্টর ইমতিয়াজ আহমেদ। এই জিনিসটা পরিষ্কার করে বলা দরকার। মারুফ রেজা, RTV, ঢাকা। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 33 রানে জয় পেয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে 6 উইকেটে 257 রান করে তামিম বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে 11 বল আগেই 224 রানে অল আউট হয় লঙ্কানরা। এ জয়ে টাইগারদেরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত শাইখুল ইসলাম উজ্জ্বলের রিপোর্টে। বেশ কিছুদিন পর ব্যাটিং আর বোলিংয়ের সমন্বয়ে জয়ের দেখা পেল বাংলাদেশ। এ জয়ে ব্যাট হাতে যেমন অবদান ছিল মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদের, তেমনি বল হাতে অবদান রাখেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে নেমে শুরুতেই লিটন আর সাকিব আল হাসানকে হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ। শুরুর ধাক্কাটা সামলে নেন তামিম ও মুশফিক, দুজন মিলে গড়লেন 56 রানের জুটি। তামিম নিজের ওয়ানডে ক্যারিয়ারের 51তম অর্ধশতক করে ফিরলেও নিজের রানের খাতা না খুলেই মিঠুন সাজগড়ে ফেরায় আবারও চাপে পড়ে স্বাগতিকরা। সেখান থেকেই দলের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। এ জুটির 109 রানের মাথায় সামান্য একটু ভুলের কারণে 84 রান করে সাজগড়ে ফিরতে হয় মুশফিকুর রহিমকে। মুশফিক ফেরার পর কিছুটা মন্তর হয়ে যায় টাইগারদের ব্যাটিং। শেষ 7 ওভারে দলীয় খাতায় যোগ হয় 49 রান। ক্যারিয়ারের 24তম 50 করে ধনজয়ের তৃতীয় শিকার হন মাহমুদুল্লাহ। শেষ পর্যন্ত 6 উইকেটে হারিয়ে 257 রান সংগ্রহ করে টাইগাররা। লঙ্কানরা ব্যাট করতে নামলে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দিশেহারা হয়। তার স্পিন বিষে নীল হয়ে দলীয় শতক পেরোতে 6 উইকেট হারায় লঙ্কানরা, যার মধ্যে 4টি নিজের ঝুলিতে পুরেছেন মিরাজ। মাঠে ফিরে রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। কুশল মেন্ডিসের উইকেটের মধ্য দিয়ে 1000 উইকেটের মালিক বনে যান সাকিব। শেষ পর্যন্ত 11 বল আগেই অল আউট হয় শ্রীলঙ্কা, আর জয়ের স্বাদে মাতে বাংলাদেশ। শাইখুল ইসলাম উজ্জ্বল, RTV। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজের পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV।
রাতের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।